জ্বালানির সংকট তীব্র আকার ধারণ করেছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী অফিস করতে গিয়েছেন তেজগাঁ প্রধানমন্ত্রীর কার্যালয়ে। যাওয়ার সময় নিশ্চয়ই তিনি দেখেছেন কিলোমিটারের পর কিলোমিটার একটা গাড়ির পিছনে আরেকটা গাড়ি, একটা মোটর সাইকেলের পাশে গেছে আরেকটা মোটর সাইকেল, হাজারো গাড়ি হাজারো মোটর সাইকেলের মিছিল তিনি দেখেছেন। মিছিলে মানুষ এগিয়ে যায়, আর তিনি যা দেখেছেন আমরা যা দেখি সবগুলা সেখানে স্থবির হয়ে আছে, ওই চাকাগুলো এখন আর ঘুরছে না। কোনো কোনো জায়গায় গাড়িতে তেল নাই, এখন মানুষ দিয়ে টেনে নেওয়া হচ্ছে। এক জায়গায় দেখলাম যে গরুর গাড়ি দিয়ে গাড়ি টানা হচ্ছে। অথচ আমরা যখন জাতীয় সংসদে এই বিষয়টা জানতে চেয়েছি এবং বলেছি যে এটা তো বর্তমান সরকারের সৃষ্ট কোনো সমস্যা নয়, এটা বিশ্বব্যাপী একটা সমস্যা। আমরাও এই সমস্যার নিরসনে অবদান রাখতে চাই। খোলামেলা আলোচনা করুন, সত্য কথা প্রকাশ করুন, সমস্যাগুলো তুলে ধরুন, আমরা সবাই মিলে সমাধান করব। না, তারা এটা শুনবেন না। তারা এমনভাবে বিবৃতি দেন দাঁড়িয়ে, মনে হয় যেন বাংলাদেশ এখন তেলের উপরে ভাসছে। বাংলাদেশ ভাসছে না। কিছু লোক যারা বিভিন্ন যুগে এবং এখনো সরকারকে তেল মারে, তারাই আসলে তেলের সংকটটা দেখতে দিচ্ছে না। মনে রাখবেন, এই তেলে অনেকেই অতীতে পিছলে গিয়ে কোমর ভেঙেছে। আমরা চাই না আপনারা দেশকে নিয়ে কোনো বিপদে পড়েন, কারণ দেশের মানুষের কষ্ট আমাদের সবার কষ্ট। আমরা এটার আশু সমাধান চাই। আমরা চাই বহুদলীয় ডায়লগ হোক, বসেন, খোলা মনে বসেন, আমরা সবাই মিলে সহযোগিতা করব, রাস্তা সবাই মিলে বের করব। আশ্চর্য, এখন এই পরিস্থিতি উত্তরণের জন্য সবার আগে হাত দেওয়া হয়েছে আমাদের শিশুদের গায়ে। বলা হয়েছে 3 দিন স্কুল বন্ধ করে ঘরে বসে তারা ডিজিটাল শিক্ষা নেবে। চতুর্থ শ্রেণীর একটা ছাত্র জবাব দিয়েছে, আমাদের আর জবাব দেওয়ার দরকার নেই। ও বলেছে এনার্জি সেভ করতে গিয়ে আমরা একটা ক্লাসে 50 জন 60 জন বসে লেখাপড়া করি, একজন শিক্ষক থাকেন। এই লেখাপড়া করতে গিয়ে আমাদের মাথার উপর 4-5টা ফ্যান ঘুরে। এখন বলতেছেন বাসায় বসে শিক্ষা নেব, তো বাসা তো এক একজনের আলাদা, তাহলে 60 জনের মাথার উপরে 60টা ফ্যান ঘুরবে। তো এনার্জি সেভ করলেন কোথায় আপনারা? আপনারা উল্টা পথে চলতেছে। সে বলেছে এমনিই শিশুরা ডিভাইসে আসক্ত হয়ে পড়েছে, এখন আবার ডিভাইসে আপনারা আসক্ত করার জন্য শিশুদেরকে ঘরে বন্দি করছে। এইটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করার সামনে, আমরা মেনে নেব না। একদিনের জন্য আমরা চাই না সবার আগে ডিজিটাল ক্লাস শুরু হয়ে যাও। হ্যাঁ, বাস্তবতার আলোকে কোনো তেল যদি পাওয়া না যায়, রাষ্ট্রের সব কিছু যদি অচল হয়ে যায়, সব শেষে সিদ্ধান্ত নিতে হবে শিক্ষার ব্যাপারে, এর আগে নয়। শিক্ষা জাতির মেরুদণ্ড, এই মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে একবার করোনার সময়। কোন সুরত উঠে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে, আবার ভেঙে দিবেন, আমরা তা মানব না। এই জন্যে এখানে যারা উপস্থিত তাদের সকলেরই হয় কারো সন্তান, কারো নাতি নাতনি স্কুলে যান, আপনাদের সবাইকে সোচ্চার হতে হবে। আপনারা বলে দিবেন আমাদের শিশুদের উপরে প্রথমে এই হাতিয়ার চালাবেন, আমরা তা হতে দেব না। সম্মানিত ভাই ও বন্ধুগণ, এই এলাকার যে দাবিগুলো আছে ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমরা সমাধান করব। আমার উপর যেহেতু জাতীয় পর্যায়ের দায়িত্ব আছে, আপনাদের ভালোবাসা আগামী দিনেও পাব। শুধু এই এলাকা নয়, বাংলাদেশের জন্য কি করতে পারি, আমি সেই পরামর্শ এবং দোয়াও আপনাদের কাছ থেকে চাই। আমি সেদিন সংসদে দাঁড়িয়ে বলেছি, মাননীয় সরকারি দল, এই গদি চিরস্থায়ী কারোর জন্য নয়। আজকে যে জায়গায় আপনারা বসেছেন সে জায়গায় বসে অনেকে দীর্ঘদিন দেশ চালিয়েছেন, আজকে এই সংসদে তাদের একজনও নাই। আমি যে জায়গায় বসে আছি এই জায়গায় একদিন আপনারা বসেছিলেন, এখন আল্লাহ তাআলা আপনাদেরকে ওই জায়গায় নিয়ে গিয়েছেন।
মনে রাখবেন, অতীতের সরকারি দল বিরোধী দল অনেকেই এখন সংসদে আসতে পারেনি। সুতরাং ভুলে যান কে সরকারি দল আর কে বিরোধী দল, বরঞ্চ সম্মান করুন জনগণকে, অধিকারের জন্য, অধিকার দেওয়ার জন্য চেষ্টা করুন, আল্লাহ সম্মানিত করবেন। আজান হয়ে গেছে, আপনাদেরকে আবারও শুকরিয়া, কৃতজ্ঞতা, ধন্যবাদ। দেখা হবে ইনশাআল্লাহ। অফিস চালু হলে আপনাদের দাওয়াত থাকলো এবং সংসদেও আপনাদের দাওয়াত থাকলো। যারা সংসদ অধিবেশন দেখতে চান ইনশাআল্লাহ তাদেরকে আমরা সুযোগ করে দেব। আল্লাহ হাফিজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথিকে আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে তার বক্তব্য রাখার জন্যে। সম্মানিত উপস্থিতি এবং সম্মানিত সুধীবৃন্দ, এখন সালাতুল এশার বিরতি। সালাতুল এশার বিরতির পরে আমাদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা আছে। আপনারা মেহেরবানি করে উপস্থিত হয়ে পরিবেশনা উপভোগ করবেন, সেই অনুরোধ রেখে এখনকার মতো অনুষ্ঠান আমরা সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। সাংবাদিক ভাইদের নাস্তা আছে, এটা কি বলে দিবেন? না না তো বললো যে ঘোষণা দিলে তো সর্বনাশ হয়ে যাবে। এই ঘোষণা বলতে মানা করেন আর কি, মানা করেন। বরণ করে নিয়েছেন। মহান আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তার ভালোবাসার পাত্র হিসেবে আপনাদেরকে বরণ করে নিন। আমি এখানে দাঁড়াবার আগে আপনাদের হয়ে আপনাদের ভাই বেশ কিছু যৌক্তিক দাবি এখানে উপস্থাপন করেছেন। কার্যত এগুলা দাবি নয়, জনগণের সাফারিং, কষ্ট, ভোগান্তি, যা বছর নয় বছরের পর বছর ধরে চলে আসছে। প্রত্যেকটি কথাই সঙ্গত, প্রত্যেকটি দাবি সঙ্গত। নির্বাচনের আগে আমি নিজেই কথাগুলো বলেছি। হ্যাঁ, আল্লাহ তাআলার ইচ্ছায় আমরা সরকার গঠনের সুযোগ পেলে তখন সরকারের সমস্ত সামর্থ্য কাজে লাগিয়ে আমি চেষ্টা করতে পারতাম। এখন সেই সুযোগটা আমার হাতে না থাকলেও আমি আমার দায়িত্ব অস্বীকার করতে পারি না। এখন আমার দায়িত্ব হবে আপনাদের পাশে থেকে এই সমস্যাগুলোর সমাধানের জন্য সর্বাত্মক চেষ্টা চালানো, এবং আমি বিশ্বাস করি এই প্রয়াসে আপনারাও আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরই একজন, আমি বাইরের কেউ নই। এখন থেকে এই বৃহত্তর 15 আসন পরিবারের আমি একজন সদস্য। আমি গর্বিত এই এলাকার মানুষ আমাকে তাদের সমর্থন এবং ভোট দিয়ে বরণ করে নিয়েছেন। আমি আবারও শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করি। আমি আপনাদেরকে সাক্ষী রেখে, মহান আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, 12 ফেব্রুয়ারির নির্বাচনে যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা আমাকে ভোট দেন নাই, তারা সকলেই আমার ভাই এবং বোন। আমি তাদের মধ্যে কোনো বৈষম্য করব না ইনশাআল্লাহ। যার যেখানে যে হক, আমি তাদের সেই হকটুকু আদায় করার জন্য তাদের হয়ে লড়ে যাব ইনশাআল্লাহ। আমার কাছে এখানে কোনো দল, মত, ধর্মের কোনো ব্যবধান থাকবে না। এই এলাকার প্রত্যেকটি মানুষ আমার কাছে পরম সম্মানিত। আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখবেন, আমি যেন আপনাদের এই ঋণের কৃতজ্ঞতাবোধ অন্তরে ধারণ করতে পারি, আমার জন্য দোয়া করবেন। আগামীতে আমি এলাকার প্রতিনিধি হতেও পারি, নাও হতে পারি, কিন্তু এই যে একটিবার আপনারা চরম চ্যালেঞ্জের মুখে আমাদের পাশে এসে দাঁড়িয়ে আমাকে কৃতজ্ঞ করেছেন, মহান আল্লাহকে সাক্ষী রেখে আবার বলছি, আমি চিরদিন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো ইনশাআল্লাহ। এই এলাকাবাসী নির্বাচনের আগে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয়েছেন। আমি সেই মা বোনদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি, যাদেরকে আক্রমণের লক্ষ্যবস্তুতে না বুঝে আমার কিছু ভাই তারা করেছিলেন। আমি আমার বোনদের হয়ে তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। তাদেরও মা বোন আছেন, আমার অনুরোধ থাকবে, তার নাম হচ্ছে দিলশানা পারুল, তার প্রতীক হচ্ছে শাপলাকলি। এই যে তার হাতে আমরা, ছাড়েন, আপনি ছাড়েন, আপনি ছেড়ে দেন, আমি ঘুরাই দিচ্ছি, আমি দেবো। একটা নেন, একটা নেন। হ্যাঁ ধরো বোন, ধরো। এই নাই, তুমি ধরো, শক্ত করে ধরো, জাতির দায়িত্ব নিতে হবে, হালকা করে ধরলে হবে না। আরে ভাই, প্রতীক আছে? কোন সে প্রতীক? জোরে সুরে
ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, 12 তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ তিনি 9 কোটি মায়ের পক্ষে কথা বলবেন ইনশাআল্লাহ। তিনি 18 কোটি মানুষের অধিকার সংরক্ষণে গর্জে উঠবেন ইনশাআল্লাহ। এরপরে ঢাকা 20